ডাকসুর অতিরিক্ত মেয়াদও শেষ আজ। বহাল থাকতে চান ভিপি জিএস। এজিএস বলছেন অনৈতিক, গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেবেন উপাচার্য। আরও 5 জেলা সহ 15 জেলায় রেড জোন এলাকা চিহ্নিত। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। সুনির্দিষ্ট নির্দেশনার অভাব, দায়িত্ব নিচ্ছে না কেউ। নমুনা পরীক্ষায় সীমাহীন ভোগান্তি, উপসর্গ নিয়ে ঘুরলেও মিলছে না চিকিৎসা। কিট নিয়ে চলছে মহাবাণিজ্য, অভিযোগ এমপি একরামের। মিটু সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা না যাবে, এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে কখনো ভালো অবস্থান থাকবে না। দেশে করোনায় মৃত্যু ছাড়ালো 1,500, নতুন আক্রান্ত 3,500। বিশ্বে কমছে প্রাণহানির হার, দুর্বল হচ্ছে ভাইরাস, দাবি গবেষকদের। শ্বাসকষ্ট লাঘবে ফেনীতে ব্যক্তি উদ্যোগে চালু হাই ফ্লো অক্সিজেন। সরকারি ব্যবস্থাপনায় হচ্ছে তৃণমূলেও। আশা জাগানিয়া উদ্যোগ, বলছেন বিশেষজ্ঞরা। মাত্র 43,000 টাকার জন্য বন্ধুকে হত্যা ও লাশ 3 টুকরা করার মূল আসামি গ্রেফতার। মিলেছে চাঞ্চল্যকর তথ্য, আরও অনুসন্ধান গোয়েন্দারা। লাদাখ ইস্যুতে সীমান্ত অস্ত্র আইনের পরিবর্তন আনল ভারত। আগ্নেয়াস্ত্রের অনুমতি। কর্মকর্তার মৃত্যু স্বীকার করল চীন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসুর বর্তমান কমিটির অতিরিক্ত মেয়াদ শেষ হলো আজ। পরবর্তী নেতৃত্ব নির্বাচন না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকতে চান ভিপি নুরুল হক ও জিএস গোলাম রাব্বানী। তবে এজিএস সাদ্দাম হোসেন অনৈতিকভাবে দায়িত্বে থাকতে চান না। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান জানান, গঠনতন্ত্র অনুযায়ী সবকিছু হবে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 11 মার্চ 2019 ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রায় 3 দশকের অচল অবস্থা কাটিয়ে হয় ডাকসুর নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিরা 23 মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনের 1 বছর পার হয়েছে। ডাকসুর গঠনতন্ত্রের 6 গ ধারায় আছে 365 দিনের জন্য দায়িত্ব পালন করবে নির্বাচিত পদাধিকারীগণ। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না দেয়া গেলে অতিরিক্ত সময় হিসেবে সর্বোচ্চ 90 দিন দায়িত্ব পালন করতে পারবেন তারা। 22 জুন শেষ হয় 90 দিনের সময়ও। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির আর কোনো ক্ষমতা নেই। ভিপি নুরুল হক নূর ও জিএস গোলাম রব্বানীর দ্বন্দ্ব ছিল নির্বাচনের আগে থেকেই। 1 বছরে বহু বিষয়ে তাদের মতের অমিল পাওয়া গেলেও ক্ষমতায় থাকার বিষয়ে দুজনেই একমত। নৈতিক দিক থেকে বিবেচনা করলে আমরা মনে করি যে অন্তত ক্যাম্পাস খোলা পর্যন্ত, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা এই পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব পালন করাটা উচিত বলে আমি মনে করি। আমাদের ডাকসুর যে বাজেট দেওয়া হয়েছিল 1,90 লক্ষ টাকার, তার মধ্যে 90 লাখ টাকায় অব্যবহৃত রয়ে গেছে, আমার কন্টিনজেন্সি ফান্ডের 3 লক্ষ টাকা সহ। তো এই টাকাটা আমরা আমাদের শিক্ষার্থী সহায়তা ফান্ডের মাধ্যমে আমাদের যে অসচ্ছল শিক্ষার্থী তাদেরকে আমরা দিতে চাই। সেই সুযোগটুকু আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাচ্ছি। এদিকে বিশ্ববিদ্যালয় খুললেই নির্বাচন চান ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন। নির্ধারিত সময়ের বাইরে 1 সেকেন্ডও ডাকসুর দায়িত্বে থাকা উচিত না। আমরা যদি নির্ধারিত সময়ের বাইরে দায়িত্বে থাকতে চাই বা কেউ যদি সেটি মনে করে থাকে, সেটি সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক, অনৈতিক এবং গঠনতন্ত্র বিরোধী বলে আমি মনে করি। 14 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশনে ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেননি বিশ্ববিদ্যালয় উপাচার্য। পরে নিউজ 24-কে জানান, নিয়মের বাইরে কোনো কিছু হবে না। ডাকসুর একটি নির্ধারিত গঠনতন্ত্র আছে, ফলে এই বিধিবিধান গঠনতন্ত্র সেটি অনুসরণ করা এবং সেই মোতাবেক সবকিছু পরিচালিত হওয়া, সেটি স্বাভাবিক। ডাকসুর ফান্ডে 90 লাখ টাকা অব্যবহৃত রয়েছে। করোনার কারণে 9 এপ্রিলের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতির খবর। নতুন করে আরও 5 জেলায় রেড জোন এলাকা চিহ্নিত করেছে সরকার। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চিহ্নিত এলাকার নাম দেয়া হয়। নতুন রেড জোন হল ফরিদপুরের ভাঙা পৌরসভার সবগুলো ওয়ার্ড, মানিকগঞ্জ পৌরসভার 3 এলাকা এবং সাটুরিয়া ও ধানকোড়া ইউনিয়ন, সিংগাইর পৌরসভা ও জয়মণ্ডপ,
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪, ৫ ও ৮ নম্বর ওয়ার্ড, নবীনগর পৌরসভার ২, ৩, ৪ ও ৮ নম্বর ওয়ার্ড, কসবা পৌরসভার ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ড, নরসিংদীর মাধবদী পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ড, কুষ্টিয়ার পৌরসভার ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৫, ১৮ ও ২০ নম্বর ওয়ার্ড, ভেড়ামারার বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন, ভেড়ামারা পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড। এসব এলাকায় সাধারণ ছুটি থাকবে, তবে জরুরি পরিষেবা এর বাইরে থাকবে। এর আগে করোনা সংক্রমণ রোধে ১০ জেলার ২৭ এলাকাকে রেড জোন চিহ্নিত করে ছুটি ঘোষণা করে সরকার। এসব এলাকায় লকডাউন সহ বিধিনিষেধ বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় প্রশাসনের, কিন্তু সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও গাইডলাইন না থাকায় দেখা দিয়েছে ধূম্রজাল। জেলা প্রশাসন বলছে লকডাউন ঘোষণা করবে সিভিল সার্জন, আর স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি জনপ্রশাসন থেকে জারি করা তালিকা বাস্তবায়নের দায়িত্ব জেলা প্রশাসনের। ব্যুরো রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রবিবার রাতে ১০ জেলার অধিক সংক্রমিত এলাকায় ২১ জুন থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অধিক সংক্রমিত জেলাগুলো হলো চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর। ১৬ জুন মধ্যরাত থেকে চট্টগ্রামের ১০ নম্বর ওয়ার্ডের উত্তর কাট্টুলি এলাকাকে লকডাউন করে সিটি কর্পোরেশন। পরবর্তীতে আরও ১৬ দিন লাল জোন হিসেবে মেয়াদ নির্ধারণ করা হয়েছে। এই এলাকায় ৮ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। সংক্রমণ রোধে যশোরের ২৭ এলাকাকে রেড জোন চিহ্নিত করা হলেও নির্দেশনা বাস্তবায়নে এখনও কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। ফলে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাধাহীনভাবেই ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩, ১০, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে শুক্রবার রাত ১২টা থেকে লকডাউন শুরু হয়। লাল জোন হিসেবে এসব এলাকায় সাধারণ ছুটি থাকবে ৩ জুলাই পর্যন্ত। মাদারীপুরের শিবচর উপজেলা ব্যতীত জেলার অন্য সব রেড জোন এলাকাগুলোতে তেমনভাবে লকডাউন কার্যক্রম হচ্ছে না। একই অবস্থা নারায়ণগঞ্জেরও। জেলার বেশ কয়েকটি এলাকাকে রেড জোন ঘোষণা করা হলেও এসব এলাকায় স্থানীয় প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। রেড জোন চিহ্নিত এলাকায় বিধিনিষেধ বাস্তবায়নে রশি টানাটানি শুরু হয়েছে স্থানীয় প্রশাসনের। জেলা প্রশাসন বলছে লকডাউন জারি করার দায়িত্ব সিভিল সার্জনের। যতটুকু জায়গাকে আমরা নিয়ন্ত্রিত এবং সীমিত করে আটকে দিয়েছিলাম, সেখানেই ওইখানে যারা সরকারি কর্মকর্তা, আধা সরকারি কর্মকর্তা, তারা ছুটিতে আছে। আমরা তো আর বাধ্য করতে পারবো না। আমরা তাদেরকে সচেতন করে যতটুকু সম্ভব এটা বাস্তবায়নের চেষ্টা করব। আর সিভিল সার্জনরা বলছেন জনপ্রশাসন থেকে জারি করা এই তালিকা বাস্তবায়নের দায়িত্ব জেলা প্রশাসনের। আমরা রেড জোনের পরে প্রশাসনিক ডিসিশনটা ওরা দেয়, জনপ্রশাসন দিছে, এখন ওরাই কার্যকরী করবে। তবে বাস্তবায়নের দায়িত্ব জারি হোক, স্থানীয়রা বলছেন করোনা সংক্রমণ রোধে দ্রুত এসব এলাকায় বিধিনিষেধ কার্যকর করা উচিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রেড জোন এলাকার জনসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার তার সরকারি বাসভবনে এক অনলাইন ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। জেলা ও সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ সকল এলাকা জনসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানাচ্ছি। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্য খাতের পরিবর্তে সরকার মেগা প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তিনি এই অভিযোগ করেন। সেগুলো বারবার আমরা আলোচনা করেছি, কথা বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। এই জন্যে যে তাদের প্রায়োরিটি এখানে নেই, তাদের এই জায়গাটাতে কোনো প্রাধান্য তারা দেয় না। তাদের প্রাধান্য একটাই, যে তারা মেগা প্রকল্প তৈরি করবে, মেগা প্রকল্পে মেগা লুট করবে এবং দুর্নীতির মহোৎসব চলছে। দিনকে দিন করোনা পরিস্থিতি খারাপের দিকে গেলেও নমুনা পরীক্ষা করাতেই হিমশিম খাচ্ছে মানুষ। অনেক ক্ষেত্রে টেস্টের সিরিয়াল পেতেই লাগছে 5 দিন, টেস্টের রিপোর্ট পেতেই 10 দিন পার।
ফলাফল, অনেকে উপসর্গ নিয়েই ঘুরে বেড়াচ্ছেন ইচ্ছামতো, আবার অনেকেই মারা যাচ্ছেন রিপোর্ট পাওয়ার আগেই। রিপোর্ট ছাড়া আবার চিকিৎসা মিলছে না হাসপাতালগুলোতে। এমন বাস্তবতায় ভুক্তভোগীদের প্রশ্ন, কোথায় মিলবে সুচিকিৎসা আর এই ভোগান্তির শেষ কোথায়? বিস্তারিত তুলে এনেছেন আফরিন আনোয়ার। দিন দিন দীর্ঘ হচ্ছে করোনা পরীক্ষার এমন লাইন। নানা উপসর্গ নিয়ে নমুনা দিতে আসা বেশিরভাগ মানুষই আতঙ্কিত, হতাশায় নিমজ্জিত। কারণ টেস্ট করানোর এই লাইনে দাঁড়াতেই পার হতে হয়েছে শত শত ভোগান্তি, বিড়ম্বনা। শুধু আমি একা না, এখানে অনেক লোক আছে যে এখনো আপনার যারা 10 তারিখে করাইছে, 9 তারিখে করাইছে, তারা এখনো রিপোর্ট পায়নি। কোনো রকমের টেস্ট করানো গেলেও শেষ হয় না ভোগান্তি। বিড়ম্বনার আরেক নাম নমুনা পরীক্ষার ফলাফল। হাজারো ঘটনার মধ্যে ষাটঊর্ধ্ব আবু সাইদ যেন এর জলজ্যান্ত উদাহরণ। শরীরে করোনার উপসর্গ নিয়ে পুরোপুরি ক্লান্ত। দুবার টেস্ট করিয়েও হাতে পাননি করোনা পরীক্ষার রিপোর্ট। টেস্ট একবার 5 তারিখে করাইছি, 5-6 ওটার রিপোর্ট পাই নাই, না পাইয়া আবার ওটা 10 তারিখে করাইছি না 12 তারিখে, ওটারও রিপোর্ট পাই না। আরও গুরুতর অবস্থা আলেয়া বেগমের। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ঘুরছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। ঢাকা মেডিকেল নিয়ে আসছে, ওনারা 5 দিন রাখতে হবে, ভর্তি করতে হবে। 5 দিন রাখার পর ওনারা এই করোনা টেস্ট করাবে। তো এতদিন থাকলে ওইখানে তো সবই করোনা রোগী, আমরাও তো এফেক্টেড হতে পারি কোনোভাবে, তাই না? এখন তো রিক্সের মধ্যে, মাকে নিয়ে রিক্সে আছি আমরা, বুঝেনি তো। এখানে আসছি, টিকিট নাই। এসব হাজারো ভুক্তভোগীকে দেখার যেন কেউ নেই। সরকারি নির্দেশনা সত্ত্বেও এখনও বেশিরভাগ বেসরকারি হাসপাতালে হয় না করোনা চিকিৎসা। আবার করোনা পরীক্ষার রিপোর্ট ছাড়া কোভিড, নন কোভিড কোনো হাসপাতালই নিচ্ছে না ভর্তি। ফলে করোনা না হয়েও অন্য রোগীদের ভোগান্তি বেড়েছে বহুগুণে। যেটা আমাদের এটা নন কোভিড, আমাদের এখানে সেই ব্যবস্থা নাই টেস্ট করা বা ইয়া করা। তখন আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনারা একটু দয়া করে 3টা জায়গার নাম বলে দিই, ওই জায়গা থেকে আপনারা কোভিড টেস্টটা করে নিয়ে আসেন। পিসিআর পদ্ধতিতে আমরা যে পরীক্ষাটা করি, এটা অত্যন্ত সংবেদনশীল এবং হাইলি টেকনিক্যাল একটা পরীক্ষা। কারিগরি ত্রুটির কারণে অনেক সময় যদি একটা মেশিনে একদিন কাজ না হতে পারে, তাহলে কিন্তু 300-400 স্যাম্পলের স্তূপ জমে যায়, যেটা আপনারা বলছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই 1, 2 বা 3 দিনের ভিতরে পরীক্ষার ফলাফল দেওয়া সম্ভব হচ্ছে। এসব অব্যবস্থাপনায় দেশে চিকিৎসা না পেয়ে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে প্রতিদিন। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্য খাত নিয়ে এবার মুখ খুললেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি স্বাস্থ্য খাতের নানা অনিয়ম নিয়ে কথা বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে মিঠু সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙা যাবে না, ততক্ষণ এই মন্ত্রণালয় ভালো থাকবে না। 2-3 দিন আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে আজগুবি বিভাগ বলেছেন, কিন্তু এটি আজগুবি বিভাগ নয়, মহা আজগুবি বলেও একে মন্তব্য করেছেন এই সংসদ সদস্য। তার এই বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজকে নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী, এই 3 ডিস্ট্রিক্টের করোনা পরীক্ষা বন্ধ কিটের অভাবে। এই বন্ধ হওয়ার কারণে মানুষের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়েছে। আমি আজগুবি বিভাগ বলেছিলাম 2-3 দিন আগে, এটা আজগুবি নয়, মহাজগুবি বিভাগ। কিট আজকে স্বাস্থ্যমন্ত্রী নিজেই নাকি বলেছেন, আমাকে একজন বলল যে উনি বলছেন কিটের অভাব। কিন্তু আমার জানা মতে, আমি জানি বাংলাদেশে 3-4টা কোম্পানি, ব্যবসায়ী প্রায় 10 লক্ষ কিটের মতো এনে রেখেছে, তারা দিতে পারছে না মিঠু সিন্ডিকেটের কারণে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিঠু সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা না যাবে, এই স্বাস্থ্য মন্ত্রণালয় কখনো ভালো অবস্থান থাকবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, বাংলাদেশ থেকে 2-3 দিনে যেভাবে ক্যাসিনোকে ধ্বংস করেছেন আপনি, মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন। আমি আপনার কাছে অনুরোধ করব, স্বাস্থ্য সেবার একজন কর্মী হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, আপনি এই সিন্ডিকেটটা একটু ভাঙার ব্যবস্থা করুন। এই স্বাস্থ্য সেবায় এই আজগুবি বিভাগটা থেকে যদি এই সিন্ডিকেটকে ভাঙতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষ অনেক সুফল পাবে।
24 ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩,৪৮০ জন এবং ঝরে গেল আরও ৩৮ প্রাণ। সোমবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। জানায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১,১৫,৭৮৬ জন। মোট মৃত্যু ১,৫০২ জনের। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫,৫৫৫টি। এছাড়া নতুন করে ১,৬৭৮ জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬,৭৭৫ জন। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৪৮০টি, শনাক্তের হার 22.37%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৬৭৮ জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং এ পর্যন্ত ১,৫০২ জন। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৯১ লাখ ছাড়িয়েছে। 24 ঘন্টায় সবশেষ খবরে আরও প্রায় ৩,০০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। বিশ্বে কোভিড-19-এ মোট মৃতের সংখ্যা ৪,৭১,০০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা কমে গেছে। সবশেষ খবরে মাত্র ১৭০ জনের মৃত্যু হলেও সংক্রমণ থেমেনি মার্কিন দেশটিতে। 24 ঘন্টায় সবশেষ হিসেবে ১৫,০০০-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে। ব্রাজিলের করোনা পরিস্থিতি ভয়াবহ। দেশটিতে সংক্রমণ ১১ লাখ ছুঁতে চলেছে। এদিকে ভারতে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। দেশটিতে গেল 24 ঘন্টায় আরও ১৩,০০০-এর বেশি সংক্রমিত হয়েছে এবং ৩১২ জনের মৃত্যু হয়েছে। তবে গবেষকরা বলছেন ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে করোনা ভাইরাস। গেল বেশ কিছুদিনের পরিসংখ্যান বলছে আগের তুলনায় সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যুর হার। মহামারী করোনা ভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে অল্প সংখ্যক মানুষের অংশগ্রহণে হজের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। যারা এরই মধ্যে দেশটিতে অবস্থান করছেন শুধু এমন মানুষরাই এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে সৌদি নাগরিক ও দেশটিতে থাকা প্রবাসীরা অংশগ্রহণ করতে পারবেন এবারের হজে। সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে দেশটির হজ বিষয়ক মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হয়েছে, এবছরও হজের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা সীমিত সংখ্যায় এবারের হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়, বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমিত মানুষের সংখ্যা বৃদ্ধি, এখনও কোনো ভ্যাকসিন তৈরি না হওয়া এবং বিভিন্ন দেশ থেকে আগত বিশাল সংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সমাবেশে সামাজিক দূরত্ব বিধি পালনের সুযোগ না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সতেরোশো ১৭৫৭-এর ২৩ জুন পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হলেও তার প্রায় ২০০ বছর পর ১৯৪৯ সালের একই দিনে নতুন বীজ বপন হয় স্বাধীনতার। কারণ এই দিনই ঢাকায় জন্ম নেয় বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগ। ক্ষমতাসীন এই দলটির হাত ধরেই বাংলাদেশের নাম উন্নয়নশীল দেশের তালিকায়। লক্ষ্য উন্নত রাষ্ট্রের কাতারে নিজেদের অবস্থান করে নেয়া। শাহ আলী জয়ের রিপোর্ট। ১৯৪৭-এ ভারত ভেঙে হলো নতুন রাষ্ট্র পাকিস্তান, কিন্তু বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হলো না। ব্রিটিশ উপনিবেশবাদের কবল থেকে মুক্ত হলেও পাকিস্তানি শোষণের শৃঙ্খলে বাধা পড়ে সে সময়ের পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। এমন বাস্তবতায় কট্টরপন্থী পাকিস্তানি শাসনের বিপরীতে ৪৯-এর ২৩ জুন ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে যাত্রা শুরু করে উদারপন্থী রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ, যার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক। কারান্তরীণ তরুণ নেতা শেখ মুজিবুর রহমান ছিলেন এই দলের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক। ৫২-তে সাধারণ সম্পাদক শামসুল হকের অসুস্থতায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরের বছর সম্মেলনে তাকে এই পদের পূর্ণাঙ্গ দায়িত্ব দেয় দল। ৫৫-তে দলের সম্মেলনে নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। জাতির জনক বঙ্গবন্ধুর কাছে থেকে জেনেছি, তার মুখ থেকে তিনি বলেছিলেন, পাকিস্তান প্রতিষ্ঠার পরে উপলব্ধি করেছি যে এই পাকিস্তান বাঙালিদের জন্য হয় নাই, একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকে হতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুই একমাত্র নেতা যিনি মন্ত্রিত্ব ত্যাগ করে দলের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই বাঙালির অধিকার আদায় আর মুক্তি অর্জনের সংগ্রামে অবিচল উপমহাদেশের অন্যতম প্রাচীন এই দলটি। আওয়ামী লীগ যাত্রা শুরু করেছিল মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এবং মুক্তিযুদ্ধের বীজ রোপণ করেছিল। তারপরে ধীরে ধীরে
চুয়ান্নের যুক্তফ্রন্ট নির্বাচন, আইন বিরোধী আন্দোলন, বঙ্গবন্ধুর 6 দফা, 1969 গণ অভ্যুত্থান এবং 71 মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সংগ্রামী ইতিহাস। যে লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় তা ছিল স্বাধীনতা আর অর্থনৈতিক মুক্তি। অর্ধ শতাব্দী আগে প্রথম লক্ষ্যটি অর্জিত হলেও অর্থনৈতিক মুক্তি অর্জনে চলছে নিরন্তর সংগ্রাম। টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শক্ত হাতে যার নেতৃত্ব দিয়ে চলেছেন। একদিন আওয়ামী লীগ জন্মের পর 1956 সনে সরকার গঠন করে যেমনিভাবে একদিকে মহামারী আর একদিকে দুর্ভিক্ষ মোকাবেলা করেছিলেন, আমি মনে করি আজকে বঙ্গবন্ধু সেই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা তেমনিভাবেই এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব। ৭১ বছরের ইতিহাসে নানান উত্থান পতন দেখেছে দলটি। অধিকার আদায়ের সংগ্রাম, মুক্তিযুদ্ধ আর গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জীবন দিয়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী। দলটির নেতারা মনে করেন এত কিছুর পরও লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয়নি আওয়ামী লীগ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশে কোভিড-19 সংক্রমণ বাড়তে থাকলে তা মোকাবেলায় আরও 2000 চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা প্রতিনিধি দলকে বিদায় জানানোর সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়। এ সময় চীনা কর্মকর্তারা জানান, টিকা তৈরিতে এখনও কাজ করছে চীন। সফলতা পেলে অগ্রাধিকার ভিত্তিতেই তা পাবে বন্ধুরাষ্ট্র বাংলাদেশ। গেল 8 জুন চীন থেকে আসা মেডিকেল টিম বাংলাদেশে 2 সপ্তাহ অবস্থানকালে বিভিন্ন হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অবস্থা দেখতে যান। এছাড়াও তারা কোভিড-19 মোকাবেলায় প্রস্তুত করা বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার ও নমুনা পরীক্ষণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। প্রাণঘাতী করোনা সংক্রমণের ভয়ঙ্কর দিক শ্বাসকষ্ট লাঘবে ফেনীতে চালু হলো হাই ফ্লো অক্সিজেন সেবা। ব্যক্তিগত উদ্যোগে এই সেবা শুরু হলেও সরকারি ব্যবস্থাপনায় এখন পৌঁছে দেয়া হচ্ছে তৃণমূলেও। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি পদক্ষেপের দিকে না তাকিয়ে ব্যক্তি বা স্বেচ্ছাসেবা পর্যায় থেকে আসা উচিত এমন উদ্যোগ। তবেই করোনা সংকটে শ্বাসকষ্ট থেকে রেহাই পাবে মানুষ। ফেনী প্রতিনিধি নজির আহমেদ রতনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তানজির মেহেদি। প্রাণঘাতী করোনা সংক্রমণে সংকটাপন্ন রোগীদের দরকার হয় ভেন্টিলেশন সুবিধা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা ভোগেন শ্বাসকষ্টে। সিলিন্ডার অক্সিজেন দিয়ে সে কষ্ট লাঘব করা কঠিন। দরকার কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ। সেটা বুঝতে পেরেই উদ্যোগী হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তার প্রচেষ্টাতে হাইফ্লো অক্সিজেনে সংযুক্ত করা হয়েছে ফেনীর 250 শয্যার জেনারেল হাসপাতালকে। সুফল মিলতে এই ব্যবস্থাপনাটি জেলার 5টি উপজেলাতেও ছড়িয়ে দেওয়া হচ্ছে। চলতি মাসের মধ্যে ফেনীর সব করোনা রোগীদের অক্সিজেন সেবার আওতায় আনা হচ্ছে। বর্তমানে আমাদের 40টি বেডে হাই ফ্লো অক্সিজেন সেবা চালু করাতে এই পেশেন্টগুলোকে আমরা জীবন রক্ষা করতে পেরেছি এবং ঢাকা চট্টগ্রামের মতো আমরা উন্নত চিকিৎসা সেবার আওতায় আমরা নিয়ে আসতে পেরেছি। স্বাধীনতার 50 বছর পরেও ঢাকাসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ হাসপাতালে নেই হাইফ্লো অক্সিজেন সুবিধা। এর মাঝে এমন খবর আশা জাগা নিয়ে বলছেন চিকিৎসকরা। কোভিড আক্রান্ত পেশেন্টের শ্বাসকষ্ট যখন হয়, সেই শ্বাসকষ্টটাকে নিরসন করার জন্য খুব বেশি অক্সিজেন সাপ্লাই দিতে হয়। সিলিন্ডার দিয়ে যতটুকু অক্সিজেন আসে সেটা দিয়ে মিনিটে 16 লিটার অক্সিজেন পেশেন্টকে দেওয়া সম্ভব হয় না। এইটা ওই হাই ফ্লো নেজাল ক্যালুনার দিয়ে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই দিয়ে ওটা দিতে হয়। নীরবতা ভেঙে জনপ্রতিনিধি ও বেসরকারি উদ্যোক্তাদের এখনই মানুষের পাশে দাঁড়ানোর উপযুক্ত সময়। এই সংকটে রাখতে হবে দৃষ্টান্ত, বলছেন বিশ্লেষকরা। অথচ এটাই কিন্তু সময়, তারা জনগণের ভোটে পাস করেছেন। তাদের তো উচিত, ডাক্তাররা যেমন নিজেদের জীবন বিলিয়ে দিয়ে রাস্তায় নেমেছেন, সেখানে তো সবাই আশা করে যে জনপ্রতিনিধিরা অন্তত তাদের চেহারা দেখাবেন, কিছু একটা করার চেষ্টা করবেন। কিন্তু আমরা সেখানে বেশিরভাগ জনপ্রতিনিধির চেহারাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা সত্যি দুর্ভাগ্যজনক। সারা দেশে মডেল হয়ে উঠেছে ফেনীর এই উদ্যোগ। চট্টগ্রাম এবং নোয়াখালীতেও উদ্যোগটি অনুসরণ করা হচ্ছে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। করোনার সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার পরও বেতন কমানো অনৈতিক বলছেন সিনিয়র ব্যাংকাররা। সাবেক বর্তমান সরকারি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, এতে দীর্ঘমেয়াদে লাভের চেয়ে লোকসান বেশি হবে।
প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন সহ বিভিন্ন জরুরি সেবা দেওয়ার এই সময়ে এমন আচরণ ব্যাংক খাতের কর্মীদের মনোবল ভেঙে দেবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদের রিপোর্ট। করোনা মহামারীর সময়ে লকডাউন থাকার পরও আংশিক খোলা ছিল অনেক ব্যাংকের শাখা। এতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে ব্যাংক কর্মকর্তা ও কর্মীদের। তার উপর আক্রান্ত হয়ে এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন বেশ কয়েকজন ব্যাংক কর্মকর্তা। যে তালিকায় রয়েছে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের অনেক সিনিয়র কর্মকর্তা। মহামারীর সময়ে জীবনের ঝুঁকি বিবেচনায় সরকারি ব্যাংকগুলোর কর্মকর্তারা আক্রান্ত হলে 5 লাখ টাকা পাবে বলে ঘোষণা দেয় সরকার। এছাড়াও ঝুঁকি ভাতা সহ অন্যান্য সুবিধা তো রয়েছেই। তবে এসব সুবিধা দূরে থাক, বেসরকারি কয়েকটি ব্যাংক বিএবির এক চিঠির রেশ ধরে উল্টো বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টিকে শ্রম আইনের পরিপন্থী বলছেন জনতা ব্যাংকের চেয়ারম্যান। সমস্ত ব্যাংক এবং যে সমস্ত প্রতিষ্ঠান তাদের কর্মচারীদেরকে কাজ করা থেকে বিরত রাখছে এবং তাদেরকে বেতন কমানোর জন্য বিভিন্ন রকমের নিউজ আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত অনভিপ্রেত। ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এবিবির সাবেক সভাপতি আনিসে খানের মতে এমন ঘোষণায় কাজের আগ্রহ হারাবেন ব্যাংকাররা। এই একটা সিনারিওতে যেখানে ওনারা কাজ করে যাচ্ছেন সেখানে তাদের বেতন কমানো কোনোভাবে যৌক্তিক হতে পারে না। ব্যাংকের মধ্যে অনেকগুলো খরচ আছে যেগুলো সাশ্রয় করলে আমি মনে করি যে এটা এনাফ হবে। যেমন আপনার কোনো রকমের মিটিং সভা কোনো বাইরে হবে না। তবে বেশিরভাগ ব্যাংক এ ধরনের সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে দেখছে। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মতে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন আর জরুরি সেবা দিতে কর্মীদের মনোবল চাঙ্গা রাখার বিকল্প নেই। আমরা এখন 30,000 কোটি টাকার যে প্যাকেজ আমরা কাজ করছি এবং খুব সহজেই কিছু কিছু ডিসবার্সও শুরু হয়ে গেছে। তাছাড়াও এসএমই সেক্টরে আরো 20,000 কোটি টাকা আছে। সবাই জানে ব্যাংকটাকে ভালো রাখতে পারলে তারা ভবিষ্যতে ভালো অবস্থায় থাকতে পারবে। এই জন্য এই মোটিভেশনটা আমরা রাখতে চাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন গুরুত্ব দিতে হবে খেলাপি ঋণ আদায়ে। এছাড়া ব্যাংকের উপর মালিকদের অযাচিত হস্তক্ষেপ কমিয়ে আনার প্রয়োজন বলেও মত দেন তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে বিদেশি অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তার নিজের ও স্ত্রী, মেয়ে এবং শ্যালিকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব হিসেবের লেনদেন স্থগিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান বরাবর পাঠানো এক চিঠিতে এই বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে তাদের ব্যাংক হিসেবগুলো স্থগিত করার পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য উপাত্ত জরুরি ভিত্তিতে অনুসন্ধান কর্মকর্তাকে দিতেও অনুরোধ করা হয়। মাত্র 43,000 টাকা। মাত্র 43,000 টাকার জন্য স্ত্রী ও শাশুড়ির সহায়তায় বন্ধুকে 3 টুকরা করে হত্যা করেছে অভিযুক্ত চার্লস রূপম। গ্রেফতারের পর মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হেলালকে হত্যার কথা স্বীকারও করেছে রূপম। মৌ খন্দকারের প্রতিবেদন। সিসি ক্যামেরার ফুটেজে যে বস্তাটি দেখা যাচ্ছে এটি একটি লাশের বস্তা। লাশটি চার্লস রূপমের বন্ধু হেলালের। গত 14 জুন রাজধানীর দক্ষিণখানের মোল্লার টেক এলাকা থেকে ইজি বাইকে করে হেলালের লাশের বস্তাটি পাশের আবাসিক এলাকায় গলির ভেতর ফেলে যায় স্বয়ং রূপম। এরপরই সে এলাকা ছাড়ে। এর আগে সেদিন রূপমের আমন্ত্রণে তার বাসায় এসেছিলেন বন্ধু ও ব্যবসায়িক অংশীদার হেলাল। স্ত্রী শাহিনা আক্তার ও শাশুড়ি রাশিদা আক্তারের সহায়তায় হেলালকে চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে পরিকল্পিতভাবে হত্যা করে রূপম। ঘটনার পরপরই রূপমের স্ত্রী এবং শাশুড়িকে গ্রেফতার করে ডিবি। আমাকে বলছে ওরা যদি এখন ছাইড়া দিয়ে কিডন্যাপের কেসে ফাইসে যাবো, নাহলে টাকা জালিয়াতে এগুলার কেসে ফাইসে যাবো, অনেকগুলা কেস খাবো, তার থেকে ওরে মাইরেই ফেলবো। ওর কাছে আমি অনেকগুলো টাকা পাই। ও আমাকে অনেক রকম ভয়ভীতি দেখায় তারের এক পাশটা ধরাইতে বাধ্য করছে। মেয়ে বলছে যে আমরা তো রুম ছেড়ে দিছি, 30,000 টাকা আমার বাসায় যদি রাখি তোমার জামাই ভাঙ্গে হেলাবো। এর এক সপ্তাহ পর 21 জুন রোববার রাতে রূপমকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হেলাল হত্যার ঘটনা তুলে ধরেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। এই ঘটনায় যারা সম্পৃক্ত, যে আসামি এবং সহযোগী যারা, তারা প্রত্যেকেই গ্রেফতার হয়েছে এবং আমরা তাকে কোর্টে 164 ধারা জবানবন্দির জন্য পাঠাবো এবং এই মামলার পূর্ণাঙ্গ তদন্তও প্রায় সমাপ্তির পথে। খুব দ্রুত আমরা এই মামলার চার্জশিট দাখিল করব।
গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি রূপম হত্যার কথা স্বীকার করেছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। কারফিউ ও লকডাউন তুলে দেয়ায় সৌদি আরব ফিরছে চিরচেনা স্বাভাবিক অবস্থায়। প্রবাসী বাংলাদেশিদের সবশেষ অবস্থা ও সৌদি আরবের করোনা পরিস্থিতির সবশেষ তথ্য নিউজ 24-কে জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ আল আমিন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিয়ত তারা মনিটরিং করছে এবং বলা হয়েছে যে কেউ যদি স্বাস্থ্যবিধি না মানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রত্যেককে মাস্ক পরিধান করার একটি বিষয় রয়েছে। তো আমরা দেখেছি যে যারা এতদিন ঘরবন্দি ছিলেন প্রায় 4 মাস, তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। এই নতুন ঘোষণায় কিন্তু তারা উজ্জীবিত হয়েছেন এবং এটিকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তারা বলছেন যে যে ক্ষতি হয়েছে ইতিপূর্বে সেটি কিছুটা হলেও তারা এই সময় পুষিয়ে নিতে পারবেন এবং তারা বলছেন যে সৌদি সরকার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন। এবং গত 24 ঘন্টায় কিন্তু সৌদি আরবে আক্রান্তের চাইতে সুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে। গত 24 ঘন্টায় সৌদি আরবে 33-এর মতো মানুষ নতুন করে সংক্রমিত হয়েছে, তাছাড়া সুস্থ হয়েছে 4000-এর বেশি মানুষ। তো সৌদি সরকার আসলে চেষ্টা করছে যে করোনার শনাক্তের পাশাপাশি যারা সুস্থ হয়েছেন তাদেরকে চিকিৎসা দিয়ে বাড়ি ফেরানোর জন্য, পাশাপাশি তারা তাদের অর্থনীতিকে স্বাভাবিক করার জন্য অর্থনৈতিক এবং বাণিজ্যিক কার্যক্রম তারা পুরোপুরিভাবে চালু করে দেওয়ার নির্দেশনা দিয়েছে। তাছাড়া সৌদি সরকার কিন্তু পর্যটন ক্ষেত্রকে খুলে দেওয়ার জন্য পর্যটন মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে এবং তারা বলেছেন যে খুব শীঘ্রই এই পর্যটন সেক্টরটিও খুলে দেওয়া হবে। যদিও এখন পর্যন্ত উমরা এবং আন্তর্জাতিক ফ্লাইটের ব্যাপারে এখনো নিষেধাজ্ঞা রয়েছে। তো যারা সংশ্লিষ্ট আছেন তারা আশা করছে যে হয়তো খুব শীঘ্রই উমরা এবং আন্তর্জাতিক ফ্লাইটও শুরু হবে এবং জনজীবন স্বাভাবিক হয়ে আসবে। তো এই ছিল আমার কাছে সৌদি আরব থেকে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক সাফল্য দেখিয়েছে জাপান। বিদেশি পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত রাখা সহ দেশটিতে বসবাসরত প্রবাসীদের যে কোনো সমস্যা নিজ নিজ দেশকে জানাতে পরামর্শ দিয়েছে জাপান সরকার। জাপানের করোনা পরিস্থিতির সবশেষ তথ্য নিউজ 24-কে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক তানিয়া মিথুন। জাপানে করোনা পরিস্থিতি আশানুরূপভাবে হ্রাস পেয়েছে, যার ফলে দেশটির সরকার সমস্ত জাপান থেকে জরুরি অবস্থা উঠিয়ে নিয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতেই দেশটির সরকার এই মুহূর্তে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে যে দেশগুলোতে, সেই দেশের নাগরিকদেরকে জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশ সহ আরও 11টি দেশের জাপানে প্রবেশাধিকারী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, গানা, এল সালভাদর, গিনি, দক্ষিণ আফ্রিকা এবং কিরগিজ। আগামী বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানা গিয়েছে। এই 11টি দেশে অবস্থানকারী জাপান প্রবাসী যারা রয়েছেন তাদেরকেও জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ভিসা সংক্রান্ত কোনো ব্যাপার থাকলে সেগুলো সেই দেশে অবস্থানরত দূতাবাসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও জাপান সরকার চীন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ 111টি দেশের নাগরিকদেরকে জাপানে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া এই 111টি দেশের নাগরিক আপাতত জাপানে প্রবেশ করতে পারবে না বলে জানা গিয়েছে। যারা জাপানে প্রবেশ করবে তাদেরকে বাধ্যতামূলকভাবে বিমানবন্দরে আসবার সাথে সাথে বাধ্যতামূলকভাবে তাদেরকে 15 দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছে দেশটির সরকার। এতে করে জাপান সরকার মনে করছে এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে এবং করোনা মোকাবেলায় তারা যেভাবে দেশটিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, তারা যেভাবে দেশটিকে করোনা নিয়ন্ত্রণে মোকাবেলা করতে পেরেছে, তারা আশা করছে যে এটি অব্যাহত থাকবে বলে এই সিদ্ধান্ত নিয়েছেন। বৈশ্বিক মহামারী করোনার কারণে বাংলাদেশে আটকে পড়া 273 জন প্রবাসী বাংলাদেশি স্পেনে ফিরেছেন। স্পেন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশ বিমানের BG 4109 ফ্লাইটে মাদ্রিদে পৌঁছান তারা। এ সময় তাদের স্বাগত জানান মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস সহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানিয়েছেন সহকর্মী শাহাদুল সুহেদ। করোনা পরিস্থিতি মোকাবেলা করে অনেকটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাচ্ছে স্পেন। রেস্তোরাঁ, সুপারমার্কেট সহ ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানও খোলা হয়েছে।
কিন্তু করোনা মহামারীতে বাংলাদেশে আটকা পড়া স্পেন প্রবাসীরা ফ্লাইটের অভাবে স্পেনে ফিরতে পারছিলেন না, যোগ দিতে পারছিলেন না কর্মক্ষেত্র কিংবা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে। সে পরিস্থিতি বিবেচনা করে স্পেন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ বিমানের কাছে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার মাদ্রিদে অবতরণ করল বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট। ফিরলেন 273 জন প্রবাসী বাংলাদেশি। এবং যাদের চেষ্টা আসছে তাদেরকে থ্যাংক ইউ। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আসে পৌঁছাইছি, আমরা অনেক খুশি ব্যাপারটা নিয়ে। বাংলাদেশ বিমানে যে সার্ভিস দিছে আমরা খুবই সন্তুষ্ট। আগত প্রবাসীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মুতাসিমুল ইসলাম। বাংলাদেশ বিমানের সহযোগিতা ছিল, আমাদের দূতাবাসের কার্যক্রম ছিল, সকলে মিলে আমরা একটি সুন্দর উদ্যোগের মাধ্যমে আজকে আমাদের বাংলাদেশ বিমান অবতরণ করেছে। এছাড়াও বিমানবন্দরে আগত স্পেন প্রবাসীদের স্বাগত জানাতে তাদের পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের এই প্রচেষ্টা সফল হয়েছে, এই জন্য অত্যন্ত আনন্দিত। আসলে এই সফলতা আমি মনে করি পুরো স্পেনবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই জন্য যে আমাদের পাশে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ বাংলাদেশ দূতাবাস পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা জানেন এখানে অনেক কষ্ট বিনিময়ে আজকে বাংলাদেশ বিমান মাদ্রিদ এয়ারপোর্টে আসছে। এই প্রবাসী বাংলাদেশি একটা বড় অবদান আপনারা রেখেছেন। সবাইকে এসোসিয়েশন বাণিজ্য বাংলার পক্ষ থেকে ধন্যবাদ। এই প্রথম লাল সবুজ পতাকা খচিত বাংলাদেশ বিমানে করে এখানকার প্রবাসী বাংলাদেশিরা স্পেনে প্রত্যাবর্তন করেছেন। দীর্ঘদিন পর তাদের স্বজনদের সাথে দেখা হলো, তারা কর্মক্ষেত্রে ফিরবেন, নতুন করে আবার জীবনযাত্রা শুরু হবে। তবে এই বিশেষ ফ্লাইটটির ব্যবস্থা করতে যারা কাজ করেছেন তাদের জন্য আজকের এই দিনটি অন্যরকমের তৃপ্তির। স্পেনের মাদ্রিদ থেকে শাহাদুল সুহেদ। ইতালিয়ান সরকারের দেয়া বৈধতার বিষয়কে কেন্দ্র করে দূতাবাসে এক শ্রেণীর অভিবাসী ও কিছু নেতৃবৃন্দ দাবি করেন বাংলাদেশি হিসেবে কোনো ডকুমেন্ট না থাকলে পাসপোর্ট বা সার্টিফিকেট দেয়া এবং অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম উঠিয়ে দেয়ার। অপ্রত্যাশিত হলেও এ নিয়ে এরই মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটেছে সেখানে। সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার জানান, দূতাবাসের ছুটির দিন হলেও প্রবাসীদের সেবা দেয়া হচ্ছে। প্রতিদিন বিভিন্ন বিষয়ে সার্ভিস দেয়া হচ্ছে 250 থেকে 300 প্রবাসীকে। এছাড়াও করোনার লকডাউনে 1186টি পাসপোর্ট ডেলিভারি ছাড়াও 3 থেকে 20 জুন পর্যন্ত 2626টি পাসপোর্ট এবং 2500 সার্টিফিকেট সেবা দেওয়া হয়েছে। কালান্তরে তারা এই মিথ্যা তথ্য দিয়ে নতুনভাবে যদি পাসপোর্ট গ্রহণ করে, তাদের যে পাসপোর্ট, আসল পাসপোর্ট যেটা এখানে থানা কস্তুরায় জমা আছে, সেটা যখন ইন্টারভিউ হবে, যখন গরমিল ঘটবে তথ্যে, তখন তারা যে উদ্দেশ্যে নতুন পাসপোর্ট মিথ্যা তথ্য দিয়ে গ্রহণ করার সুযোগ নিচ্ছে, তাদের আসল উদ্দেশ্য হাসিল না হওয়ার সম্ভাবনা শতভাগ। এদিকে অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে ইতালিতে মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত রেখেছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। সেই বিক্ষোভে যোগ দিয়েছেন বৈধ কাগজপত্র না থাকা বাংলাদেশিরাও। সেখানকার সবশেষ অবস্থা ভেনিস থেকে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক নাজমুল হোসেন। আজ ইতালির ভেনিসে অবৈধ এবং অনিয়মিত যারা রয়েছেন প্রবাসী, তাদেরকে সহজ শর্তে সবাইকে বৈধ করার লক্ষ্যে এর আগেও বাংলাদেশি অ্যাসোসিয়েশন সকলে মিলে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছিল। আজকে ইতালিয়ান একটি সংস্থা কারাকল এর আয়োজনে এখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজকে আমরা এই মার্গেরা কসুরার সামনে এই কারণে যে আমাদের যে সমস্ত ভাই বোনেরা যারা ইতালিতে অবস্থান করছেন, বাংলাদেশি ছাড়া অন্য দেশে যারা আছেন, তারাও যাদের কর্মসূচি সৌজন্য নাই, তাদের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। এই কর্মসূচিতে ইতালিয়ানদের সাথে বাংলাদেশ, আফ্রিকা, মরক্কো, আলবেনিয়া কমিউনিটির অংশগ্রহণে শনিবার সকাল 11টায় মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের নিকট আয়োজকদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। অনেক টাকা খরচ হওয়ার ব্যাপার, সেজন্য ইতালিয়ান সরকারের কাছে অনুরোধ করেছি আমরা আজকের এই আয়োজনে আরেকটু সদয় হওয়ার জন্য। সেই মানববন্ধন কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি অনেক সংগঠন এখানে একত্রিত হয়েছেন এবং সকলের একটাই দাবি, সহজ শর্তে যারা এই ইতালিতে বসবাস করছেন সবাইকে, অনিয়মিত যারাই রয়েছেন সবাইকে যেন সহজ শর্তে কর্মসূচি সৌজন্য দেয়া হয়। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সফল পোল্যান্ড দেশটিতে থেকে 4 ধাপে তুলে নিয়েছে লকডাউন। সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী আহমেদ রাজবিন আয়ুব। পোল্যান্ডের করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। পুলিশ সরকারের করোনা মোকাবেলা আমি যতটুকু বলতে পারি তারা অনেকটাই সফল। যেখানে পৃথিবীর দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশ যেখানে
করোনাকে মোকাবেলা করতে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে কিন্তু পুলিশ সরকার সেটা খুব ভালোভাবে মোকাবেলা করেছে। এবং লকডাউনের প্রায় 3 মাস পর পোল্যান্ডে কিন্তু এখন যে ফেস কভারিং বা মাস্কের যে ব্যবহারটা ছিল সেটা কিন্তু এখন করা হচ্ছে না। এছাড়া পুলিশ সরকারের চতুর্থ ধাপে যেটা লকডাউন আনফ্রিজ করার কথা ছিল সেটা কিন্তু মে মাসের 30 তারিখ থেকেই করা হয়েছে। এছাড়া কিন্তু পুলিশ সরকারের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে তাদের ফ্লাইট যেটা বন্ধ ছিল সেটা কিন্তু গত 13 জুন থেকে কিন্তু সেটা ওপেন করে দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ সরকার 17 তারিখ থেকে কিছু সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইটগুলো ওপেন করে দিয়েছে। তো আশা করি যে পুলিশ এখন যে বর্তমান যে পরিস্থিতি সেটা খুবই স্বাভাবিক, এবং এখানে যে আক্রান্তের সংখ্যা যেটা করোনা রোগীর সংখ্যা যেটা এখন খুবই লো রেট, খুবই কমে গিয়েছে। তো আমরা ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই করোনা থেকে পোল্যান্ড একেবারেই পুরোপুরি তাদেরকে করোনা মুক্ত ঘোষণা দেওয়া হবে। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ এবং হাঙ্গেরিতে বসবাসকারী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিউজ 24-কে তুলে ধরেছেন প্রবাসী শিক্ষার্থী জেরিন ফাতেমা। 17 জুন হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী অরবান ভিক্টর প্রায় 3 মাস ধরে জারি করা জরুরি অবস্থা তুলে নিয়েছেন। তিনি বলেছেন, করোনা মোকাবেলায় হাঙ্গেরি প্রথম ধাপ সফলভাবে অতিক্রম করলো। হাঙ্গেরিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই এবং যে কোনো জরুরি প্রয়োজনে হাঙ্গেরি এবং হাঙ্গেরির প্রতিবেশী দেশ স্লোভেনিয়াতে বসবাস করা প্রবাসী বাংলাদেশিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করতে হয়। সম্প্রতি ভিয়েনার বাংলাদেশ এম্বাসির মান্যবর রাষ্ট্রদূত হাঙ্গেরির সরকারের বিভিন্ন মহলের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন। খুবই শীঘ্রই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ভিয়েনার বাংলাদেশ এম্বাসির মান্যবর রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব গ্রহণ করতে চলছেন। এছাড়াও এম্বাসির সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই 127টি নতুন পাসপোর্ট চালান এসে পৌঁছবে ভিয়েনার বাংলাদেশ দূতাবাসের কাছে। আশা করা যাচ্ছে ইতিমধ্যে যারা পাসপোর্টের আবেদন করেছেন তাদের অনেকের কাছে খুব দ্রুত নতুন পাসপোর্ট পৌঁছে যাবে। স্লোভেনিয়ার রাষ্ট্রপতি ব্রুট পাহোর সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। একই সাথে গত স্লোভেনিয়া ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ইগোর জেরোচিচের সঙ্গেও আলোচনা সভায় অংশ নেন বিদায়ী রাষ্ট্রদূত। এ সময় তিনি রোহিঙ্গা সমস্যার সমাধানে ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে স্লোভেনিয়ার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি স্লোভেনিয়ার বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ারও আহ্বান জানান বাংলাদেশ দূতাবাসের বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। এদিকে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বর্তমান রাষ্ট্রদূত আব্দুল মুহিত ভিয়েনার বাংলাদেশ দূতাবাসের দায়িত্বভার গ্রহণ করেছেন। করোনা ভাইরাস সংক্রমণ কাটিয়ে ওঠা ইউরোপিয়ান দেশ স্লোভেনিয়া থেকে সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী রাকিব হাসান রাফি। দেশ হিসাবে স্লোভেনিয়া গত 15 মে করোনা ভাইরাসের এই মহামারী পরিস্থিতি অবসানের ঘোষণা দেয়, কিন্তু গত কয়েকদিন যাবৎ স্লোভেনিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ থেকে অনেকে ধারণা করছেন দ্বিতীয় ধাপে হয়তোবা আরও একবার স্লোভেনিয়া করোনা বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। ক্রোয়েশিয়ার সাথে বর্তমানে স্লোভেনিয়া সীমান্ত সংযোগ অনেকটা বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছে। বিশেষত সার্বিয়া, বসনিয়া বা ম্যাসিডোনিয়ার যে সকল নাগরিক রয়েছেন তাদের অনেকে জীবিকা কিংবা উচ্চশিক্ষার জন্য স্লোভেনিয়াতে আসেন, এবং এই তিনটি দেশ বলতে গেলে এখন করোনা সংক্রমণের দিক থেকে ইউরোপের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। তাই এ সকল দেশের নাগরিকদের কিন্তু স্লোভেনিয়াতে ভ্রমণের ব্যাপারে এখন যথার্থ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, এবং স্লোভেনিয়াতেও তাদের যাতায়াতের ব্যাপারে বেশ কিছু রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়েছে। সংঘাতের প্রায় এক সপ্তাহ পর লাদাখ সীমান্তে চীনের এক কর্মকর্তা নিহত হয়েছে বলে স্বীকার করেছে চীন। এদিকে ভারত চীন রক্তক্ষয়ী সংঘর্ষের পর এবার দুই দেশের সীমান্তে থাকা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে অস্ত্র আইনে পরিবর্তন আনল ভারতীয় সেনাবাহিনী। সীমান্তে কঠিন পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্রের ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পুরোটা জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। গালওয়ান সংঘর্ষের প্রায় এক সপ্তাহ পর সোমবার চীনা সেনা কর্মকর্তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনল বেইজিং। সে ঘটনার পর থেকে উত্তেজনা কমাতে সামরিক স্তরে আলোচনা করছে ইন্দো চীন। বৈঠকে সেই প্রসঙ্গ সামনে আনলেন চীনা কর্মকর্তারা।
সংঘাতে ৭৬ ভারতীয় সেনা আহত হন, যাদের জম্মু ও লেহর সেনা হাসপাতালে চিকিৎসা চলছে। আগামী এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে কাজে ফিরবেন তারা। লাদাখ সীমান্তে ভারতীয় ২০ সেনা নিহত হওয়ার পর থেকেই উত্তপ্ত গোটা ভারত। যে সেনারা নিহত হয়েছে তাদের বেশিরভাগই হত্যা করা হয়েছে পাথর ছুঁড়ে, কাটায় পেঁচানো লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। ১৯৯৬ এবং ২০০৫ সালে ভারত এবং চীনের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে ছিল যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ২ কিলোমিটারের মধ্যে কোনো বিস্ফোরণ বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। তবে এবার ভারতীয় সেনাদের বিপজ্জনক পরিস্থিতিতে গুলি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা চীন ভারতের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সমাধানের খোঁজে সোমবার আবারও বৈঠকে বসে দুই দেশ। এদিকে এমন উত্তেজনার মাঝে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী হামলা চালাতে ৪ থেকে ৫ জন জঙ্গি জম্মু কাশ্মীর থেকে রাজধানী দিল্লিতে ঢুকেছে। এমন তথ্যের পরেই দিল্লিতে জারি করা হয়েছে কড়া সতর্কতা। চন্দানী চন্দ্রা, নিউজ 24। করোনার কারণে মার্চ মাস থেকে কার্যত বিশ্বব্যাপী বন্ধ হয়ে যায় বিমান পরিবহন ব্যবস্থা। তবে আন্তর্জাতিক রুটে আবারও চলাচলের জন্য তৈরি হচ্ছে হুমকির মুখে পড়া শিল্পটি। করোনা নিয়ন্ত্রণে থাকায় বিশ্বের বিভিন্ন দেশে খুলে দেওয়া হচ্ছে চিড়িয়াখানা ও যোগা সেন্টার। এতে আবারও মুক্ত জনজীবনের স্বাদ পাচ্ছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা তার আরেকটি প্রতিবেদনে। করোনা মহামারী রূপ ধারণ করায় মার্চ থেকে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট। এতে হুমকির মুখে পড়ে খাতটি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বিমান শিল্পের প্রতি আস্থা অর্জনের চেষ্টায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে জুলাই থেকে। এদিকে করোনা প্রকোপ কমে আসায় কানাডা, ভারত সহ কয়েকটি দেশে খুলে দেওয়া হয়েছে কিছু প্রতিষ্ঠান। পাশাপাশি সামাজিক বিধি মেনে চালু হয়েছে যোগা ক্লাস। করোনায় ঘরবন্দি থেকে মানসিক প্রশান্তি হারাচ্ছিলাম। এখন যোগ ব্যায়াম করে শরীর থেকে টক্সিন বের করতে পারাই বেশ ভালো লাগছে। থাইল্যান্ড, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, রাশিয়া সহ কয়েকটি দেশে নিয়ম মেনে খুলে দেওয়া হয়েছে চিড়িয়াখানা। অনেক দেশে চলাফেরার উপর কঠোর বিধিনিষেধ তোলা হচ্ছে। এতে বিশ্ববাসী ঘরবন্দির পর মুক্তির স্বাদ নিচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। শেষ করব এখনকার সংবাদ, তার আগে শিরোনামগুলো আরও একবার। ডাকসুর অতিরিক্ত মেয়াদও শেষ আজ, বহাল থাকতে চান ভিপি জিএস। এজিএস বলছেন অনৈতিক, গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেবেন উপাচার্য। আরও 5 জেলা সহ 15 জেলায় রেড জোন এলাকা চিহ্নিত, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই, সুনির্দিষ্ট নির্দেশনার অভাব, দায়িত্ব নিচ্ছে না কেউই। নমুনা পরীক্ষায় সীমাহীন ভোগান্তি, উপসর্গ নিয়ে ঘুরলেও মিলছে না চিকিৎসা, কিট নিয়ে চলছে মহাবাণিজ্য, অভিযোগ এমপি একরামের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিটু সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা না যাবে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে কখনো ভালো অবস্থান থাকবে না। দেশে করোনায় মৃত্যু ছড়ালো 1,500, নতুন আক্রান্ত 3,500। বিশ্বে কমছে প্রাণহানির হার, দুর্বল হচ্ছে ভাইরাস, দাবি গবেষকদের। শ্বাসকষ্ট লাঘবে ফেনীতে ব্যক্তি উদ্যোগে চালু হাই ফ্লো অক্সিজেন, সরকারি ব্যবস্থাপনায় হচ্ছে তৃণমূলেও, আশা জাগানি উদ্যোগ বলছেন বিশেষজ্ঞরা। মাত্র 43,000 টাকার জন্য বন্ধুকে হত্যা ও লাশ 3 টুকরো করার মূল আসামি গ্রেফতার, মিলেছে চাঞ্চল্যকর তথ্য, আরও অনুসন্ধানে গোয়েন্দারা। এবং লাদাখ ইস্যুতে সীমান্ত অস্ত্র আইনের পরিবর্তন আনল ভারত, আগ্নেয়াস্ত্রের অনুমতি, কর্মকর্তার মৃত্যু স্বীকার করল চীন। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।